আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমযোজ্যতা এবং সমযোজী যৌগ। জাস্ট আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে কয়েকটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং বলেছিলাম যে কতকগুলো মৌল যুক্ত হয়ে যখন একটি যৌগ গঠন করে তখন তারা সবসময় চায় তাদের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা যেন দুটো হয় অথবা 8টা হয়, তাই তো? এবং দুটো হয় সেটার জন্য যে সূত্র সেটাকে আমরা বলেছিলাম দ্বৈত সূত্র, আর সব থেকে বাইরের কক্ষে 8টা থাকবে এটার যে মতামত সেটাকে বলা হয় অষ্টক সূত্র। এবং আমরা আলোচনা করেছিলাম যে সব থেকে বাইরের কক্ষে 8টা বা দুটো পাওয়ার একটা পদ্ধতি হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর, অর্থাৎ দুই বা ততোধিক মৌল যখন যুক্ত হয়ে একটা অণু গঠন করে তখন এটা হতে পারে যে একটা মৌল থেকে আরেকটা মৌলে কিছু সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হলো, তাই তো? এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম সেই বন্ধনটাকে তড়িৎযোজী বন্ধন বা এটাকে বলা হয়েছিল তড়িৎযোজ্যতা, এবং যে সমস্ত যৌগের মধ্যে এই ধর্মটা দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় তড়িৎযোজী যৌগ। তো আজকে আমরা একটা অন্য রকমের ব্যাপার করব যে কতকগুলো মৌল যখন যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন এরকম হতে পারে যে তারা এক বা একাধিক ইলেকট্রন জোড় পরস্পর শেয়ার করলো। ব্যাপারটা কিরকম আমি একটু বুঝিয়ে বলি। তোমাদের সাধারণ জীবনে আমাদের অনেক সময় এরকম হয়, দু ভাই, তাই তো? পুজোতে মনে করো এর একটা জামা কেনা হলো, এর একটা জামা কেনা হলো। অনেক সময় তোমরা এরকম করে থাকো যে প্রথম দিন দুজন একটা একটা করলে, পরের দিন তোমরা জামাটাকে ইন্টারচেঞ্জ করে নাও, করে নিয়ে থাকো, সেটাকে বলা হয় শেয়ার করা। আর একটা উদাহরণ তোমাকে দিতে পারি, মনে করো তুমি কোনো একটা জায়গায় বেড়াতে গেছো বা কলকাতায় গেছো কোনো কাজে, তুমি একা গেছো, হোটেলে থাকতে গেলে দেখা গেল হোটেলে তোমাকে ভাড়া চাইছে 1000 টাকা। এবার তোমার 1000 টাকা দেবার মতো ক্ষমতা নেই, সাপোজ তোমার ক্ষমতা হচ্ছে 500 টাকা। এই একটা ঘর তুমি একদিন থাকবে, তোমার কাছে শুধুমাত্র 500 টাকা আছে প্রথম জনের কাছে। এবার যদি তুমি আরেকজন বন্ধুকে পেয়ে যাও যার সেই 500 টাকা দেবারই ক্ষমতা আছে এবং দুজনে মিলে যদি রুমটা নিয়ে নাও, দেখো দুজনে মিলে রুমটা নিলে তাহলে তুমি 500 টাকা দিলে, সে 500 টাকা দিল, 1000 টাকা হয়ে গেল, দুজনে একসঙ্গে রুমটার মধ্যে চলে গেল। এটাকে বলা হচ্ছে শেয়ার করা। তারা পরস্পরের কিছুটা পরিমাণ টাকা শেয়ার করে মোট টাকাটা দিয়ে দিল, থাকতে পেল। ঠিক এবার বলি, যখন কতকগুলো মৌল পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। সেক্ষেত্রে টাকা শেয়ার করার ব্যাপার ঘটে না, কিসের শেয়ার হয়? ইলেকট্রন শেয়ার করা। মানে লাস্টের পক্ষে 8টা ইলেকট্রন করার জন্য বা দুটো ইলেকট্রন করার জন্য তারা অনেক সময় এক বা একাধিক ইলেকট্রন তারা কি করে? শেয়ার করে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো সমযোজ্যতা, এবং যে সমস্ত যৌগ এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে আমরা বলবো সমযোজী যৌগ। প্রচুর সমযোজী যৌগ আমাদের রয়েছে, আমরা আস্তে আস্তে গঠনগুলো আলোচনা করব। তার আগে বলে রাখি সেই গঠনগুলো আলোচনা করা হবে যার মাধ্যমে সেটাকে বলা হয় লুইস ডট মডেল। মানে বিজ্ঞানী লুইস একটা বিশেষ ধরনের ধারণা দিয়েছিলেন যেখানে ইলেকট্রনগুলোকে একটা ডট দিয়ে প্রকাশ করা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে লুইস ডট মডেল। আমরা তার সাহায্যে বিভিন্ন সমযোজী যৌগের গঠন সংক্রান্ত আলোচনা আমরা করব। আচ্ছা, তার আগে এই সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা যাক। 1 নম্বর, ভৌত অবস্থা। যদি সমযোজী যৌগগুলোর ভৌত অবস্থা লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সমযোজী যৌগ সাধারণত তরল বা গ্যাসীয়। তুমি একটু খেয়াল করে দেখো, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে যৌগগুলো সাধারণত কঠিন হয় এবং কেলাসাকার হয়। বলছে না, এটার ক্ষেত্রে কঠিন হয় না, ইন জেনারেল তরল অথবা গ্যাসীয় হয়। কঠিন হয় না বলা ভুল, কিছু কিছু যৌগ আছে যারা কিন্তু কঠিন কিন্তু সমযোজী যৌগ গঠন করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে রাখি, চিনি। চিনির মধ্যে সমযোজ্যতা থাকে, চিনির সংকেত হচ্ছে C12H22O11। তো বলে রাখি এই যৌগটা যখন গঠন করে তখন কিন্তু এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তারা পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু সেটি কিন্তু কঠিন পদার্থ।
সাধারণত দেখা গেছে যে সমস্ত সমযোজী যৌগের আণবিক গুরুত্বটা খুব উচ্চ মানের তারা সাধারণত কঠিন পদার্থ হয়, কিন্তু ম্যাক্সিমাম তরলতা গ্যাস। 2 নম্বর দ্রাব্যতা। দ্রাব্যতা যদি দেখা যায়, দেখা গেছে সমযোজী যৌগগুলো সাধারণত অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য নয়। অধ্রুবীয় দ্রাবক কোনগুলো? অধ্রুবীয় দ্রাবক হচ্ছে মনে করো বেনজিন, কেরোসিন, এইগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। আর ধ্রুবীয় দ্রাবক কোনগুলো? জল। আচ্ছা, এবার বলে রাখি কিছু এক্সেপশনাল কেস আছে, যেমন HCl। HCl কিন্তু সমযোজী যৌগ, কিন্তু HCl কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়, ঠিক? ওটা হচ্ছে ব্যতিক্রম। 3 নম্বর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত নিম্নমানের হয়, ঠিক আছে? সাধারণত নিম্নমানের হয়। নিম্নমানের মানে 10 ডিগ্রি 20 ডিগ্রি এরকম নয়, কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিই, একটা উঁচু, যেমন চিনির কথা বলি। চিনির ক্ষেত্রে গলে যাচ্ছে কত ডিগ্রিতে? 150 ডিগ্রিতে। কিন্তু যদি নুন নাও, নুনকে কিন্তু গলাতে লাগে প্রায় 850 ডিগ্রি, তাই তো? নুন হচ্ছে তড়িৎজয়ী যৌগ। তড়িৎজয়ী যৌগ অনেক উচ্চ মানের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে অনেকটাই কম। কতটা কম আমি কম্পেয়ার করে বললাম, চিনি সমযোজী যৌগ, তার স্ফুটনাঙ্ক মানে গলনাঙ্ক হচ্ছে 150 ডিগ্রি। আর সেক্ষেত্রে নুন একটা তড়িৎজয়ী যৌগ, তার হচ্ছে 850, 5 গুণেরও বেশি। আচ্ছা, 4 নম্বর তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা বলে রাখি যে সমযোজী যৌগগুলো জলের মধ্যে বা কোনো তরলে দ্রবীভূত হয়ে কিন্তু আয়নে বিশ্লিষ্ট হয় না, যেমন তড়িৎজয়ী যৌগের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু তরলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে না। এক্সাম্পল ব্যতিক্রম কিন্তু আছে, যেমন HCl। HCl কে কিন্তু জলের মধ্যে যদি ডোবানো হয়, এ কিন্তু আয়নে ভেঙে যায়, ঠিক আছে? সুতরাং ওটা কিন্তু ব্যতিক্রম। আচ্ছা, 5 নম্বর এটা মনে রাখবে, এই সমস্ত যৌগগুলো বিক্রিয়ার হার খুব আস্তে আস্তে, মানে ধীরে ধীরে অন্য পদার্থের সঙ্গে বিক্রিয়া। মোটামুটি 5টা মুখস্থ রাখলে, 3-4টা মনে রাখলেই হবে। তাহলে এই গেল তোমার সমযোজী যৌগগুলোর বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যতিক্রমগুলো খেয়াল রেখো, ব্যতিক্রম থেকে কিন্তু প্রশ্ন আসে। ব্যতিক্রম মেনলি হচ্ছে তোমার HCl, হাইড্রোজেন ক্লোরাইড। তারা কি করে? তারা বেশিরভাগ ক্ষেত্রে সমযোজী যৌগ থাকলেও সমযোজী পদার্থ বা সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেনে চলে। আচ্ছা, এবার কতগুলো অণুর ক্ষেত্রে কিভাবে সমযোজ্যতা ঘটানো হয় সেটা বলছি, এক এক করে বলবো। কারণ সমযোজী বন্ধন সাধারণত 3 রকমের হতে পারে। একটা হচ্ছে সমযোজী এক বন্ধন, এক হতে পারে সমযোজী দ্বিবন্ধন, আর এক হতে পারে সমযোজী ত্রিবন্ধন। প্রত্যেকে বোঝা যাচ্ছে? যদি একটা ইলেকট্রন জোড় শেয়ার করে তাহলে সেটাকে বলা হয় সমযোজী এক বন্ধন। যদি দুটো ইলেকট্রন জোড় শেয়ার করে তাহলে সেটাকে বলা হয় সমযোজী দ্বিবন্ধন। যেমন মনে করো C2H4 যদি ত্রিযোজী মানে 3টে পেয়ার গঠন করে, 3 জোড়া ইলেকট্রন যদি এরকম করে থাকে, তাহলে সেক্ষেত্রে N3 লিখলাম, সরি N2, নাইট্রোজেনের মধ্যে কিন্তু সমযোজী ত্রিবন্ধন, মানে 3 জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার হয়। আচ্ছা, এবার এক এক করে বলি। এক বন্ধন প্রথমে উদাহরণ দিই, এক বন্ধনই বেশি। এক বন্ধন যেমন হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন যৌগের ক্ষেত্রে কিভাবে সমযোজী বন্ধন লুইস ডট মডেলের সাহায্যে আমি দেখাচ্ছি। কি হয় হাইড্রোজেনের ক্ষেত্রে? কি হয়, দুটো H সাধারণত যুক্ত হয়। আর হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা। দুটোর ক্ষেত্রে একটা একটা করে দেখালাম, একটা একটা করে ইলেকট্রন থাকে। কিন্তু একটা একটা করলে তো আর যৌগ গঠন হবে না। আমরা কি জানি, যৌগ গঠন করতে গেলে লাস্ট কক্ষপথে দুটো হতে হবে অথবা 8টা হতে হবে। তো হাইড্রোজেন আর যাই হোক 8টা হতে পারবে না, তখন দুটো করতে হবে। এবার তুমি বলতে পারো যে একটা ইলেকট্রন যদি চলে যায়, সেটা অবশ্যই এখান থেকে যদি এটা চলে যায় তাহলে সেক্ষেত্রে এর দুটো হয়ে যাবে, কিন্তু এর আবার কিছু করে থাকবে, তা কিন্তু চলবে না। দুজনেরই সমান সমান 8টা হতে হবে, সরি দুটো হতে হবে বা 8টা হতে হবে। তখন ওরা কি করবে, হাইড্রোজেনের একটা আছে, এই হাইড্রোজেনেরও একটা আছে, ওরা কি করলো, এই দুটোকে শেয়ার করে নিল। শেয়ার করে নিল মানে কি, এ বললো ঠিক আছে আমার এটা রইলো, তুই এটা ব্যবহার করতে পারিস, আর ও বললো আমার এটা রইলো, তুই এটা ব্যবহার করতে পারিস। তাহলে এর কথা ভাবো, এর এটা আছে আর এটাও ব্যবহার করতে পারছে, তাহলে এই হাইড্রোজেনের কটা হলো? দুটো হয়ে গেল। আর এরও তাই, একটা ছিল আর এটা ব্যবহার করতে পারছে, তাহলে এর দুটো হয়ে গেল। তাহলে দুজনেরই দুটো দুটো করে হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে একটা সমযোজী এক বন্ধন সৃষ্টি হবে এবং
তারা একটা যৌগ গঠন করবে H2। একই রকম ভাবে যদি আমি বলি HF হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড দেখো হাইড্রোজেন প্লাস ফ্লোরিন, আচ্ছা ফ্লোরিনের লাস্ট কক্ষে থাকে 7টা, এরকম 7টা, কিন্তু হাইড্রোজেনের থাকে একটা, দুটো ইলেকট্রন আলাদা করে বোঝাবার জন্য একটা ডিপ কালো করলাম, বাকিগুলো গোল গোল করে দেখিয়েছি। আচ্ছা এবার যখন যৌগ গঠন করবে, এই এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে ফ্লোরিন, 6টা এই একটা 7টা, তাহলে এর একটা দরকার এরও একটা দরকার, দুজনেরই একটা একটা করে দরকার। তখন হাইড্রোজেন বলল তোর একটা ইলেকট্রন দে আমি ব্যবহার করি আর তুই আমার ইলেকট্রনটা ব্যবহার কর। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, এদের মধ্যে একটা সমঝোতা হয়ে গেল। হাইড্রোজেনের ইলেকট্রনটা ফ্লোরিন যদি ব্যবহার করতে পারে তাহলে কটা হয়ে গেল, এখানে 6টাকে 7টা ছিল, হাইড্রোজেনেরটা যদি ব্যবহার করতে পারে তাহলে সেক্ষেত্রে 8টা হয়ে গেল। আর হাইড্রোজেনের একটা ছিল, দেখো হাইড্রোজেনের এর একটা ছিল, একটা ব্যবহার করতে পারছে, দুটো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে একটা সমযোজী এক বন্ধন কাজ করবে এবং হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ গঠন করবে। আচ্ছা ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে, এটাতেই আমি দেখিয়ে দিচ্ছি হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা ক্লোরিনেরও কিন্তু বাইরের পক্ষে 7টা ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে একই রকম ব্যাপার হয়ে যাবে এবং এদের মধ্যে একটা সমযোজী এক বন্ধন কাজ করবে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড হয়ে গেল। বেশ, এবার আমি দেখাই যদি ফ্লোরিন বলে, ফ্লোরিন সিম্পল ফ্লোরিন F2, আচ্ছা F2, আচ্ছা F2 F এর মধ্যে কটা থাকে বললাম এক্ষুনি 7টা, 1 2 3 4 5 6 7, তার সঙ্গে আরেকটা ফ্লোরিন যুক্ত হলো 1 2 3 4 5 6 7, এরও 7টা আছে এরও 7টা আছে, তাহলে দুজনেরই আর একটা হলেই হয়ে যাবে, 8টা হয়ে যাবে। তাহলে এবার যখন ওরা যৌগ গঠন করবে এরা নিজেদের মধ্যে ঠিক করে নিল যে এ বললো তুই আমার একটা ইলেকট্রন নিয়ে নে মানে একদম নিয়ে নেওয়া যাবে না, একসঙ্গে থেকে শেয়ার কর। তাহলে এর একটা এই ইলেকট্রনটা এর হয়ে গেল, তাহলে 8টা হয়ে গেল। এমন নয় এর কাছ থেকে চলে গেল, এর কাছেও ইলেকট্রনটা আছে, এ মাঝে মাঝে ব্যবহার করছে যখন যৌগ গঠন করছে। একই রকম ভাবে এও একটা ইলেকট্রন বললো তুই ব্যবহার কর, এটাকে হচ্ছে শেয়ারিং। তাহলে সে কিরকম হবে F, এইগুলোর সঙ্গে কোনো সমস্যা নেই, এইখানে যে ইলেকট্রনটা ছিল আর এর এইদিকে যে ইলেকট্রনটা ছিল 7টা 7টা, এরা কি করলো এইগুলো এই দুটো বললো নিজেরা মধ্যে শেয়ার করবো। তাহলে সেক্ষেত্রে এর দেখো 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 ছিল আর এইটা সে ব্যবহার করতে পেল। একই রকম ভাবে এর এটা ছিল আর এটা সে ব্যবহার করতে পেল, দুটোরই 8টা 8টা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে একটা সমযোজী এক বন্ধন কাজ করছে এবং ফ্লোরিন যৌগ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বেশ, ফ্লোরিন হয়ে গেল। আচ্ছা অন্যান্য যৌগে চলে যায়, যেমন মনে করো H2O। আচ্ছা H2O, কিভাবে H2O গঠিত হয়, খুব কমন, পরীক্ষায় খুব আসে। আচ্ছা H2O তাহলে অক্সিজেন, অক্সিজেনের কটা আছে জানা আছে, অক্সিজেনের হচ্ছে বাইরের পক্ষে 6টা থাকে, 6টা, তার মানে এর আরো দুটো ইলেকট্রন লাগবে, একটা ইলেকট্রনে চলবে না। আগেরগুলো খেয়াল করে দেখো সবগুলোরই একটা করে ইলেকট্রন শেয়ার করলেই কাজ চলে যাচ্ছে, কিন্তু এর আবার দুটো ইলেকট্রন লাগবে, তাহলে সেই জন্য দুটো হাইড্রোজেন লাগবে। আমি ধরে নিলাম এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের এটা এরকম রইলো, কালো নিয়ে নিলাম, আর এর বাড়তি যে ইলেকট্রন কালো হয়ে গেল। আচ্ছা এবার অক্সিজেন বললো যে তাহলে আমার দুটো চাইবে লাগবে, তোর সঙ্গে একটা শেয়ার করি তোর সঙ্গে একটা শেয়ার করি, তাহলে কি হলো অক্সিজেনের এই কি করলো এই হাইড্রোজেনের এটা নিয়ে নিল, তাহলে একটা বেড়ে গেল। আর এইখানে কি হলো এখানেও একটা নিয়ে নিল, আরেকটা বেড়ে গেল, দুটো বেড়ে গেল, তাহলে অক্সিজেনের 6 + 7 + 8টা হয়ে গেল। এই হাইড্রোজেনের একটা ছিল, একটা থেকে দুটো হয়ে গেল, এর একটা থেকে দুটো হয়ে গেল, তাহলে এদের দুজনেরই দুটো হয়ে গেল, এর একটা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে যখন যৌগ গঠন হবে তখন সেক্ষেত্রে এইভাবে তারা একটা বন্ধন তৈরি করবে এবং বাকি যে ইলেকট্রনগুলো পড়ে থাকে সেগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোট, মানে ওগুলো কিন্তু কোনোভাবে জোট বাঁধছে না কারোর সঙ্গে, কিন্তু এইখানে কি হচ্ছে একটা একটা করে বন্ধন তৈরি হয়ে যাচ্ছে এবং এই শুধু যৌগটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, যদি তুমি ইলেকট্রনগুলো না দেখাতে চাও তাহলে সাধারণত H2O কে এরকম দেখতে লাগে। ঠিক, প্রকৃতপক্ষে যৌগের গঠন কিন্তু এরকম। এবার চলে এসো NH3, পরীক্ষায় যেগুলো আসে আমি সেগুলোই আলোচনা করে দিচ্ছি। অ্যামোনিয়া, আচ্ছা অ্যামোনিয়া যদি তুমি খেয়াল করো অ্যামোনিয়ার কিন্তু 5টা ইলেকট্রন, বাইরের পক্ষে 2 5 7টা
নাইট্রোজেনের এ হচ্ছে 7, তাহলে প্রথম কক্ষপথে দুটো, সেকেন্ড কক্ষপথে 5টা। তাহলে 5টা মানে কি গো? 5টা মানে হচ্ছে তোমার 3টে লাগবে, 3টে ইলেকট্রন বাড়তি লাগবে। তাহলে 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এবার এ কি করলো? এই ইলেকট্রনটার সঙ্গে শেয়ার করে নিল। এখানে একটা শেয়ারিং হলো আর এইখানে একটা শেয়ারিং হলো। তাহলে নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা 5টা ছিল, 6 7 8, 3টে বেড়ে গেল। এই হাইড্রোজেনের একটা ছিল, দুটো হয়ে গেল। এই হাইড্রোজেনের একটা ছিল, দুটো হয়ে গেল। এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল। সবার দুটো দুটো করে হয়ে গেল। এবং নাইট্রোজেনের সেক্ষেত্রে দুটো এখানে পড়ে থাকলো, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এইগুলো হয়ে যাচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এইভাবে তোমার অ্যামোনিয়া যৌগটা গঠন হচ্ছে। আরেকটা যৌগ নিয়ে আলোচনা করি, এটাও পরীক্ষায় খুব আসে, যেমন মিথেন। মিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4। আচ্ছা, মিথেন যৌগটা কিভাবে গঠিত হয় ইউনিট ডট গঠন সাহায্যে দেখে নাও। তো কার্বন, কার্বন তুমি খেয়াল করবে কার্বন হচ্ছে 6 অ্যাটমিক নাম্বার। তাহলে প্রথম কক্ষপথে দুটো, শেষ কক্ষপথে 4টা মাত্র ইলেকট্রন। তাহলে 4টা মাত্র ইলেকট্রন মানে ওর আরো 4টা ইলেকট্রন লাগবে, তবে ওর 8টা হবে। তাহলে কার্বন যৌগ গঠন করতে পারবে না। তাহলে অ্যাট লিস্ট 4টা হাইড্রোজেন লাগবে। তুমি ভাবতে পারো এদিকে একটা হাইড্রোজেন নিলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম, এখানে একটা হাইড্রোজেন নিলাম, আর এখানে একটা হাইড্রোজেন নিলাম। এবং খেয়াল করে দেখো এখানে একটা যৌগ গঠন হলো, এখানে একটা শেয়ারিং হলো, এখানে একটা শেয়ারিং হলো, এখানে একটা শেয়ারিং হলো। কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এক্ষেত্রে থাকে না। এবং সেক্ষেত্রে এদিকে একটা হাইড্রোজেন বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, মানে 4টা সমযোজী বন্ধন গঠিত হবে, তবে তোমার CH4 গঠিত হবে। এবং এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না, টোটালি স্যাচুরেটেড অ্যাটম, সম্পৃক্ত। ঠিক আছে, এইভাবে তোমার মিথেন যৌগটা করতে হবে। ঠিক, বেশ। এতক্ষণ পর্যন্ত মেনলি কিন্তু আলোচনা করলাম এক বন্ধন নিয়ে। এবার কিন্তু কিছু দ্বিবন্ধন নিয়েও আমাদের আলোচনা করতে হবে। দ্বিবন্ধন নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। তো দ্বিবন্ধনের যেটা সবথেকে বেস্ট एग्जांपल সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। C2H4, বেশ, দুটো কার্বন থাকবে আর 4টা হাইড্রোজেন থাকবে। কিভাবে তৈরি হবে? দুটো কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। ঠিক, এদিকে একটা নিলাম, দুটো, 3টে, 4টা, কার্বনের 4টা। আচ্ছা, এই কার্বনেরও 4টা থাকবে। আচ্ছা, 4টা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আচ্ছা এটার সঙ্গে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে, এবার দেখো কার্বনের, এই কার্বনের 4টা চাই। দেখো এখান থেকে একটা নিয়ে নিল, এই হাইড্রোজেনের কিন্তু দুটো হয়ে গেল। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে নিল, দুটো বাড়লো, 4 আর 2 6 হলো, এরও কিন্তু দুটো হয়ে গেল, মিটে গেল। একই রকম ভাবে এখানে নিল, তাহলে এর দুটো হয়ে গেল, এখান থেকে নিল, এর দুটো হয়ে গেল। হাইড্রোজেনগুলো সব মিলে গেছে, কিন্তু কার্বনগুলো দেখো এখনো মেলেনি। কার্বনের কটা হয়েছে? এই কার্বনটা যদি ভাবি 1 2 3 4 5 6, আরো দুটো চাই। তখন বললো ঠিক আছে, তাহলে এই দুটো একটু শেয়ার করি আর এইখানে একটা শেয়ার করি। ঠিক আছে, এবার তুমি দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। আবার এই কার্বনের দেখো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তো সেক্ষেত্রে যৌগটা তুমি দেখাবে কিভাবে? যৌগটা আমি দেখাবো, এখানে একটা দুটো পেয়ার হয়েছে, দুটো শেয়ারিং হয়েছে, তাহলে দুটো লাইন দিয়ে দেখাবো। এটাকে বলা হয় সমযোজী দ্বিবন্ধন। কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এক বন্ধন, কারণ একটা জোড়া ইলেকট্রনই শেয়ার হয়েছে। এখানে কিন্তু দু জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে বলে ওখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে। এবং যৌগটা দেখো C2H4। ঠিক আছে, এই গেল তোমার সমযোজী দ্বিবন্ধনের মাধ্যমে যৌগ গঠন পদ্ধতি। আচ্ছা, এবার চলে যাই ত্রিবন্ধন। ত্রিবন্ধনও আছে। আচ্ছা, ত্রিবন্ধনের বেস্ট एग्जांपल হচ্ছে, যেটা পরীক্ষায় খুব আসে, একটা হচ্ছে নাইট্রোজেন N2। এবং তুমি জানো নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 5, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7। তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকবে, সেকেন্ড কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে। তাহলে নাইট্রোজেনের 5টা থাকবে, 1 2 3 4 5,
অথবা তুমি এখানে দেখাতে পারো এখানে একটা 5। একই রকম ভাবে এখানে একটা নাইট্রোজেন 1 2 3 4 5, তিনটে লাগবে, এরও তিনটে লাগবে, এরও তিনটে লাগবে, তাহলে তিনটে ইলেকট্রন জোড় তোমাকে শেয়ার করতে হবে। তাহলে এখানে একটা করবে, এখানে একটা করবে, আর এখানে একটা করবে। তাহলে এর কটা হলো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। আর এটা দেখো 1 2 3 4 5 6 7 8। যৌগটা কিভাবে গঠন হবে? n ট্রিপল বন্ড n, যেহেতু তিন জোড়া শেয়ার হয়েছে। এখানে একটা ইলেকট্রন বাকি ছিল না, একটা না দুটো, তাহলে এখানে দুটো ইলেকট্রন বাকি ছিল, এখানে দুটো ইলেকট্রন বাকি ছিল। এগুলো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে নাইট্রোজেনের মধ্যে। আরেকটা যেটা পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। দেখো কার্বন চারটা, তাই তো, 1 2 3 4, 1 2 3 4। এইখানে দেখো এই এক জোড়া, দু জোড়া, তিন জোড়া, আর এই দিকে তোমার একটা হাইড্রোজেনের সঙ্গে করবে, আর এখানে একটা হাইড্রোজেন থাকবে এর সঙ্গে করবে। দেখো এই হাইড্রোজেনে দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনে দুটো হয়ে গেল। কার্বন এর ক্ষেত্রে এখানে দুটো, আর এখানে দেখো ছটা, আটটা। কার্বনের এখানে দুটো, এখানে ছটা, আটটা। তাহলে এটাকে দেখানো হবে ট্রিপল বন্ড সি। এটাকে বলা হয় সমযোজী তিন বন্ধন, ত্রিবন্ধন গঠিত হয়েছে। এবং সমযোজী ত্রিবন্ধনের দুটো উদাহরণ তুমি মনে রাখবে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, এইভাবে লুইস ডট গঠনের মাধ্যমে আমি যে কোনো যৌগের সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখাতে পারি। ঘরে ভালো করে লিখে লিখে ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করে রাখবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক, আরেকটা পার্ট দিয়ে শেষ করবো, দুটোর মধ্যে পার্থক্য, এটাও পরীক্ষায় খুব আসে। মানে সমযোজী আর তড়িৎযোজী, এই দুটো টাইপের যৌগের তুমি পার্থক্য করো। তাহলে বাঁ দিকে লিখলাম তড়িৎযোজী, আর ডান দিকে লিখলাম আমি সমযোজী। প্রথমে 1 নম্বর ভৌত অবস্থা। খুব ভালো হয় যদি এইভাবে পার্থক্যটা দেখাতে পারো। মানে তড়িৎযোজী সমযোজী হলো, এবার কি বৈশিষ্ট্য দিয়ে আলাদা করছো সেটাকেও বাঁ দিকে লিখলাম। ভৌত অবস্থা, এটার ভৌত অবস্থা কিরকম হয় আমরা অলরেডি আলোচনা করেছি। ভৌত অবস্থা হচ্ছে কঠিন এবং কেলাসাকার, আর এটার ক্ষেত্রে কি ম্যাক্সিমাম তরল আর গ্যাস। হয়ে গেল। 2 নম্বর দ্রব্যতা দিয়ে করি। দ্রব্যতা, এটা কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রব্য, ধ্রুবীয় দ্রাবকে দ্রব্য, আর এটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবকে দ্রব্য। দ্রব্যতা হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চ মানের, আর এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে নিম্ন মানের। 4 নম্বর তড়িৎ পরিবাহিতা। এটা কি বলবে? জলীয় দ্রবণে বা তরল দ্রবণে তড়িৎ পরিবহন করে, এটা কিন্তু তড়িৎ পরিবহন করে না, দ্রবণে বিয়োজিত হয়ে এক্সেপ্ট HCl। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর এটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো বন্ধন গঠন করে না। অনেক সময় বন্ধনকে বন্ধন করে ধরেই নেওয়া হয় না। আয়ন, আয়নের মধ্যে আকর্ষণ বল কাজ করে, সেইভাবে তোমার বন্ধনটা গঠিত হয় বলে ধরে নেওয়া হয়। আর এটার ক্ষেত্রে কিন্তু প্রকৃতপক্ষেই বন্ধন। ঠিক আছে, এই গেল তোমার তড়িৎযোজী আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। এই অংশগুলো বাড়িতে ভালো করে তৈরি করবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মোটামুটি 4 থেকে 5 নম্বরের প্রশ্ন প্রতি বছর মাধ্যমিকে এসে থাকে।